ভারতের সাথে আমাদের একটা একটা চমৎকার সম্পর্কের সূচনা হয়েছিল, একেবারে প্রতিবেশী দেশ আমাদের। সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময়তে যখন আমরা আক্রমণের শিকার হলাম পাকিস্তানি হানাদার বাহিনীর তরফ থেকে, তখন তো আমরা আমাদের অনেক মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন, আমাদের মুক্তিযুদ্ধকে তারা সহায়তা করেছে। অবশ্যই সেখানে নিঃসন্দেহে তাদের ভূরাজনৈতিক স্বার্থ ছিল এবং থাকাটা অস্বাভাবিক কিছু না। নিশ্চয়ই তার ইন্টারেস্ট বিবেচনা করি তো সে কাউকে সমর্থন করবে বা বিরোধিতা করবে মানবিক বিষয়গুলোর বাইরেও। তো এর পরে যে আমরা যদি ধরেই নেই যে আমরা উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হলাম এবং সেক্ষেত্রে ভারতের কন্ট্রিবিউশন ছিল বা ভারতের সোলজাররাও আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে পাশাপাশি দাঁড়িয়ে তারাও তাদের জীবন গিয়েছে। আমি আবারও বলছি সেটার পেছনে তাদের নিজস্ব ইন্টারেস্ট ছিল, কিন্তু আমি তো গেইন করেছি, মানে এইভাবে যদি বলি আমিও তো গেইন করেছি, আমি গেইন করেছি আমার ইন্ডিপেন্ডেন্স, গেইন করেছি নতুন রাষ্ট্র পেয়েছি ইত্যাদি ইত্যাদি। এরপরে ভারত যেটা মনে করেছে যে এটা তার একেবারেই মানে কি বলে, এটা তার একেবারে একটা নিজস্ব সম্পত্তি, সে যা ইচ্ছা যেইভাবে এটাকে ব্যবহার করবে, নাড়াচাড়া করবে, ডিসিশন নেবে, তার বাইরে যাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। এগুলো করতে করতে যেটা হয়েছে সেটা হচ্ছে তাদের প্রতিটি আচরণ, তাদের স্টেপস, তারপরে বাংলাদেশের মানুষদের ব্যাপারে তাদের মন্তব্য, সব কিছু মিলিয়ে এটা, এবং তারা শুধুমাত্র বাংলাদেশের একটা রাজনৈতিক দলকেই তারা তাদের অনুগত দল হিসেবে স্বীকৃত, অন্য দলগুলো যাতে মানে এগুলো আপনি জানেন, এগুলো নতুন করে বলার কিছু নেই। ফলে বাংলাদেশে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা তারা মনে করতো যে ইন্ডিয়া একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে প্রশ্রয় দেয়, ইন্ডিয়া একটা লুটেরা সরকারকে প্রশ্রয় দেয়, লুটেরা গোষ্ঠী তাদের কাছ থেকে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হয়। ইন্ডিয়ান গভর্নমেন্ট বাংলাদেশের ইলেকশনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন কি হবে, এখন নির্বাচিত সরকারের কথা এখন তারা বলেন। বাংলাদেশে কি গত 15-16 বছর ধরে কোনো নির্বাচিত সরকার ছিল? তারা কখনই কথাটি বলেনি। যখন আমরা প্রশ্নটি বরং আমরা ইন্ডিয়ানদের সাথে মানে ইন এ ভেরি রেয়ার অকেশন যখন তাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতো কোনো ফর্মাল শ্রীমণিতে, তখন তাদেরকে বললে তারা বলতেন এটা একেবারেই নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তো কয়েক মাস আগেও যেটা বাংলাদেশের একেবারেই অভ্যন্তরীণ বিষয় ছিল, এখন সেটা কেন অন্য ইস্যু হয়? তো সব মিলিয়ে আপনি দেখবেন যে ভারত পাকিস্তান যখন খেলা হয় তখন দেখবেন যে গ্যালারিতে, যে মানে টিভির পর্দায়, আমি বাংলাদেশের পাকিস্তানের খেলা, পাকিস্তান ইন্ডিয়ার খেলা বাংলাদেশের মাটিতে প্রবাবলি কখনো হয়নি, আমার মনে পড়ে না। তো যাই হোক, টিভি স্ক্রিনে যখন এই দেশের মধ্যে তারা উল্লসিত হতো, তারা মানে একেবারেই মানে মানে উচ্ছ্বসিত হতো। কেন? আমাদের তো একটা 9 মাসে একটা দগদগে স্মৃতিও পাকিস্তানের প্রতি আছে। সেটাকে ভুলে আমি, এটা কি শুধুমাত্র ধর্মগত কারণে যে পাকিস্তানের লোকেরা মুসলিম, আমিও মুসলিম, সেজন্য আমি তার প্রতি সমর্থন করছি? ইনফ্যাক্ট এটা তা না, এটা বিয়ন্ড, এটা এর বাইরে অনেক কিছু। সেটা হচ্ছে পাকিস্তান আমাকে মানে নিপীড়ন করেছে, শোষণ করেছে, সব কিছু করেছে, সেটার জন্য কিন্তু আমরা যুদ্ধ করেছি, তার জন্য তাদেরকে অনেক অনেক অনেকটা পে করতে হয়েছে, অনেক করতে হয়েছে, এবং অনেক দায় দেনা সম্পদের নেগোসিয়েশন স্টিল পেন্ডিং আছে। তারপরেও ভারত আমাদেরকে মিনওয়াইল যা করেছে, আমাদের সভরেন্টিকে আন্ডারমাইন করেছে, আমাদের ইন্ডিপেন্ডেন্সকে আন্ডারমাইন করেছে, আমাদের যুদ্ধটাকে তাদের যুদ্ধ বলে দেখায়, আমাদের বিজয়টাকে তাদের বিজয় বলে দেখে, এটা তো আমাদের জন্য অসম্মান, আমাদের শহীদদের প্রতি অসম্মান। স্টিল স্টার্ন কমান্ড, স্টার্ন কমান্ডে এখন পর্যন্ত বাফার কান্ট্রি পর্যন্ত বলা হয়েছে। তো এই জিনিসগুলো যে কোনো নাগরিক, একেবারে একটা দরিদ্র নাগরিক, তারও তো একটা দেশপ্রেম বোধ আছে, কেউ তো এটা মেনে নিতে পারে না। আত্মমর্যাদা ছাড়া কোনো নাগরিক কি বাঁচতে চায়? স্বাধীনতাহীনতায় কে বাঁচতে চায়? এটা তো কবিরা বহু আগেই লিখে গেছেন। তো এই সমস্ত নানাবিধ কারণে ভারতের প্রতি আমাদের জনগণের মেজরিটি পিপলের, এক্সেপ্ট আওয়ামী দোসর পতিত স্বৈরাচারের সঙ্গিনী ছাড়া আর বাদ বাকি দেশের কোনো মানুষের আমার মনে হয় না যে ভারতের প্রতি তাদের ন্যূনতম কোনো সহানুভূতি আছে। আই ডোন্ট থিঙ্ক। তো সুতরাং এই যে পাক ভারত মানে যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ, আমরা অনেক দূরে, যদিও ওই যুদ্ধের তাপ ইকোনমিক্যালি নানা কারণ হয়তো সে তাপ শুধু বাংলাদেশের সব পৃথিবীর অনেক জায়গায় লাগবে, সেটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশ মানুষ গভীরভাবে পর্যবেক্ষণও করছে যে পাকিস্তান কয়টা ফেলালো, মানে অর্থাৎ ওই উইকেট ফেলার মতো, যে কয়টা
উইকেট ফেললো, কয়টা বল ক্যাচ করতে পারলো, এগুলো নিয়ে বাংলাদেশের মানুষের এক ধরনের আগ্রহ আছে, এক ধরনের উচ্ছ্বাসও আছে, যার জন্য আপনি ফেসবুকে যখন আপনি দেখবেন এই ঘটনাবলী, যখন নিউজগুলো মেইন স্ট্রিম নিউজ পেপারে যখন নিউজগুলো ছাপাচ্ছে, ফেসবুকে তারা সেইগুলো পোস্ট করে, কভার করে, সেখানে আপনি দেখবেন যে ফেসবুক ইউজাররা তাদের মধ্যে দে আর ফার অ্যাওয়ে ফ্রম বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, বাট এ কাইন্ড অফ সিম্প্যাথি গোজ ইন ফেভার অফ মানে ধন্যবাদ আপনাকে। মেজর জিল্লুর রহমান, আপনি জানেন যে কদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন যে যুদ্ধের প্রস্তুতি হলেই অনেক সময় যুদ্ধের দিকে যেতে হয়, কিন্তু তারপরেও বাস্তবতা যেরকম সেই জায়গা থেকে যুদ্ধের প্রস্তুতির কথা উনি উল্লেখ করেছেন, যুদ্ধের প্রস্তুতি রাখার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আপনি কি মনে করেন যে আসলে এটা কেন এই আহ্বানটা উনি জানালেন? ওনার কাছে এটা তো খুব সিম্পল একটা কথা বলেছেন। আমার কাজই তো সবসময় প্রিপেয়ার থাকতে হবে যুদ্ধের জন্য। আর উনি যেটা বলেছেন, ওনার আমাদের সকলের বড় মুরব্বী জর্জ ওয়াশিংটন, উনি অনেক আগে বলে গেছেন, প্রিপেয়ার ফর দি ওয়ার ইজ দি বেস্ট ওয়ে টু প্রিজার্ভ দি পিস। তো আমি এই যুদ্ধবিদ্যার ছাত্র এবং সৈনিক। একটু আগে আমার সম্মানিত আলোচক ভারতের সম্পর্ক, আমাদের বন্ধুত্ব, স্বাধীনতা নিয়ে উনি কিছু আলোকপাত করলেন। আমি মনে করি অল্পের ভিতর উনি ব্যাপক ইঙ্গিত করে গেছেন। এই বিষয়টা নিয়ে আমি সেই আমাদের স্বাধীনতার পরের থেকেই আমি উজান পানি ঠেলে ঠেলে কথা বলে আসছি। অনেক তির্যক মন্তব্য শুনেছি, অনেক গালমন্দ শুনেছি। আমি সর্বদাই বলেছি, ভারত কখনোই বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে নাই। মাইন্ড ইট। আমার বিশ্লেষণ আমি বলছি, প্রত্যেকের একটা বিশ্লেষণ থাকবে। ভারত চেয়েছে পাকিস্তান ভেঙে দুর্বল করতে। তাদের এই এত বড় একটা, ওই পশ্চিমে পূর্বে কয়েকটা ডিভিশন ডিপ্লয় করতে হয় আর্মি তাদের নিরাপত্তার জন্য, বিশাল একটা খরচ। এখানে একটা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। সর্বপ্রথম বলি, তাদের আর্মি কখন কমিট করলো, কিভাবে আর্মি কখন করা হয়, তাদের একজন বুদ্ধিজীবী 71 সালে লন্ডনে প্রেসে বলেছিলেন, নো কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড কমিট such a heavy expenditure like war. They will not commit their army until they have got their national interest. Only for friendship, nobody is going to pay such heavy loss. এরকম একটা কথাবার্তা উনি প্রেসে বলেছিল। তাহলে আপনি বোঝেন, ভারত আমরা আহ্লাদে গদগদ হয়ে যাই যে আমার বন্ধুরা আসছিল, দাদারা আসছিল, আমার দেশ স্বাধীন করে দিয়ে গেছে, এখানে বসো খাও। আপনি দেখেন, আমি সেনাবাহিনীর, আমার সেনাবাহিনীর লক্ষ লক্ষ সদস্য দেখছে, স্বাধীনতার পর সেনাবাহিনীকে তারা একদম অকেজ করে ফেলেছে। কিন্তু এখন আমাদের যুদ্ধের প্রস্তুতির বিষয়টা একটু বলেন। এক লাইনে বলছি, ইউনিফর্ম থাকতো না, রক্ষী বাহিনী খাড়া করেছে, রেড দিয়ে এসে এখানে তাদের প্রশিক্ষণ করাতো। আর নতুন লেন্দুব দর্জি ভাষণ শেখ হাসিনাকে বানিয়েছিল। এখানে এই গত কয়েক বছরে সেনাবাহিনীকে নামমাত্র উপরে ওই ইউনিফর্মে রেখেছে, কাজে তাদেরকে ইনঅ্যাক্টিভ করে ফেলেছে। আগে ছিল রক্ষী বাহিনী, এবার করেছিল পুলিশ। খেয়াল করবেন, পুলিশের ওই আসাদের কথা মনে আছে কিনা? জনাব আসাদ তখন কমিশনার ছিল, সে বলে সরকার তো আমরা এনে দিয়েছি। কত বড় মানে অটাসিটি, রাইট, অটাসিটি। এটা কেউ প্রতিবাদ করলো না, ওনাদের মতো নেতারাও প্রতিবাদ করলো না যে এত বড় সাহস একজন, আমি তো একটা চাকরিজীবী, হাউ ক্যান আই সে যে আমি এই সরকার তৈরি করে দিয়েছি, তোর কাজ তো পাহারা দেয়া নির্বাচন কেন্দ্র। আমরা প্রতিবাদ করি এই কারণে, ঘটনাটা সত্য যে ওরাই আসলে সরকার এনেছে, জনগণ। আমার তো আবুল হোসেন সাহেবের সাথে আমার একটা টক শো ছিল,
তো ওখানে এরশাদ সাহেবের নিয়ে কথা বলে আবুল ভাই খুব বিএনপির এমপি ছিল আসবো আরো একটি প্রসঙ্গ আমরা টাচ করতে চাই, কথা বলতে চাই, আসবো আবার আপনার কাছে। হাসিনার সাথে লাইন করে জি, চলতেছে। ডক্টর তাজ হাশমি, আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে কদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের যুদ্ধের প্রস্তুতি রাখা উচিত। আপনি কি মনে করেন কিনা যে আসলে আমাদের যুদ্ধের প্রস্তুতি রাখা উচিত? আপনি একমত কিনা, এবং যদি একমত হয়ে থাকেন তাহলে সেই জায়গা থেকে কি কি করণীয়, আমাদের প্রস্তুতি কতটুকু আছে, কেনই বা প্রস্তুতি রাখতে হবে আসলে? দেখুন, ডক্টর ইউনূস যেটা বলেছেন ওটা একটা কনটেক্সচুয়াল ক্যাজুয়াল কমেন্ট। তিনি এয়ারফোর্সের একটা অনুষ্ঠানে গিয়ে ওই গতানুগতিক কথা বলেছেন, উনিই বলেছেন নাকি উনার সেক্রেটারি লিখে দিয়েছে, এগুলো নিয়ে এই জাতীয় লেভেলে আলোচনা হাস্যকর ব্যাপার। এটা তো একটা 10-12 বছরের ছেলেও জানে যে একটা দেশকে টিকে থাকতে হলে তার একটা বিরাট সেনাবাহিনী দরকার, নৌবাহিনী দরকার, বিমান বাহিনী দরকার। সুইজারল্যান্ড দেখেন গত 200 বছরে কোনো যুদ্ধ করেনি, তারা 24 ঘন্টার নোটিশে 5-6 লক্ষ আর্মি এবং বিরাট তাদের এয়ারফোর্স আছে। সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক, এদের যে ফায়ার পাওয়ার মানে একের অবিশ্বাস্য, তারা আমাদের চাইতে অনেক শক্তিধর। কিন্তু বাংলাদেশ গরিব দেশ। এখন ভেতরের খবরটা হচ্ছে এই যে টেনে টুনে 2 ডিভিশন সৈন্য আমরা মোতায়েন করতে পারবো, তারপরেও একটা 2টো ডিভিশনের জন্য যে অস্ত্র দরকার সেটা হাসিনার 15 বছরের শাসনে শেষ করে দিয়েছে। এদের কাছে স্মল আর্মস হয়েছে মানুষ মারার জন্য, সিভিলিয়ান মারার জন্য যেটা ওয়াকারের বাহিনী করেছিল জুলাই আগস্টে, বাংলাদেশ আর্মি খুবই শক্তিশালী। তবে মিয়ানমারের মতো একটা শক্তির পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা বাংলাদেশ সেনাবাহিনীর নেই, বিমান বাহিনীর মিসাইল নেই, নৌবাহিনীর টর্পেডো নেই, সুতরাং ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। বাংলাদেশের এখন দরকার চীনের কাছ থেকে উন্নত মানের বিমান কেনা, HQ-9B এয়ার ডিফেন্স সিস্টেম কেনা, যাতে তারা ভারতীয় বিমান বাহিনীকে, মিয়ানমারের বিমান বাহিনীকে নিয়ন্ত্রণ করতে পারে। তো সুতরাং এখন বাংলাদেশের জন্য তো অবশ্যই 18 কোটির দেশ, আপনার একটা বিরাট সেনাবাহিনী থাকতে হবে। 10 ডিভিশন সোলজার আছে অফিসিয়ালি। ওই সোলজারদের চাইতে, যেটা একজন বললেন, পুলিশের উপর বেশি খরচ করা হয়েছে। বেনজির আহমদ যখন পুলিশের আইজি, থানার জন্য তিনি মেশিন গান কিনেছেন। এগুলো তো মানুষ হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য নয়। বাংলাদেশ যুদ্ধের জন্য আদৌ প্রস্তুত নয়, একেবারেই না। এটা একটা মানে 4th রেটেড এখন আর্মি, 4th রেটেড নেভি, 4th রেটেড এয়ারফোর্স আমাদের। এটাকে গড়তে হলে 5-7 বছর সময় লাগবে, দেশপ্রেম লাগবে, এবং প্রায়োরিটি মিলিটারির খরচ শুধু ওই যে হাউজিং ডেভেলপমেন্ট করবেন, ডিফেন্স অফিসার DOHS এ খরচ করবেন, তা তো হবে না। আপনার বন্দুক কিনতে হবে, গুলি কিনতে হবে। বন্দুক আনছে কিন্তু টর্পেডো নেই, মিসাইল নেই। এগুলো নিয়ে এখন এই আলোচনার সঙ্গে, ভারত পাকিস্তান যুদ্ধের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর আলোচনাটা একেবারেই অপ্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমি যেটা মনে করে শেষ করতে চাই, বাংলাদেশ যতই মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে উঠুক না কেন, ডক্টর ইউনূসের সরকার চায় মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট্রিক একটা ফরেন পলিসি করতে। চীন এতে আপত্তি করবে, তা সত্ত্বেও চীনের বাংলাদেশকে বেশি দরকার। চীন বাংলাদেশকে অ্যাবান্ডন করবে না, তারা লালমনিরহাট বা তিস্তা প্রজেক্টে খরচ করবে। বাংলাদেশ সেনাবাহিনী চাইলে অস্ত্র দেবে, নৌবাহিনী। এক্ষেত্রে আমি একটু একটি বিষয় আপনার মন্তব্য জানতে চাই। মানবিক করিডোর নিয়ে আপনি কি মনে করেন যে জাতিসংঘ যদি মানবিক করিডোরের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা চায়, বাংলাদেশ সরকারের সেই উদ্যোগ নেওয়া উচিত কিনা? ওটা একটা অতি জঘন্য পরিকল্পনা। এই চিন্তাও যারা করেছে, কথা যারা বলেছেন, তাদেরকে দেশদ্রোহিতার মামলায় হাজির করা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্র যেখানেই গেছে, তারা ভিয়েতনাম বানিয়েছে, লাওস বানিয়েছে, কম্বোডিয়া, ইরাক, সিরিয়া, আফগানিস্তান বানিয়েছে। সুতরাং তাদের সহযোগিতায় একটা টেরোরিস্ট গ্রুপ আরাকান আর্মি তার সঙ্গে যোগাযোগ করবে। আরাকানের সঙ্গে বাংলাদেশের একটাই সম্পর্ক, আরাকান আমাদের কাছ থেকে চুরি করে, ডাকাতি করে মিয়ানমার নিয়ে গেছে 1784 সালে। আমি প্রথম এবং একমাত্র ব্যক্তি যে নিউ এজ পত্রিকা লিখেছি, 2017 থেকে লিখে যাচ্ছি, আরাকান আমাদের অবিচ্ছেদ্য অংশ। এটা যেমন বরিশাল, নোয়াখালী, ফরিদপুর, সিলেটের মতো অবিচ্ছেদ্য অংশ আরাকান।
আরাকান আর্মির সঙ্গে মিলে আমরা মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করব, চীনের বিরুদ্ধে যাব এবং চীন এসে ঘাটটা মটকে দেবে। এটা মির্জা ফখরুল ইসলাম সুন্দর বলেছেন, বাংলাদেশকে গাজা বানানো।